আমি আজকে আসলে বোকা হয়ে গিয়েছিলাম যখন আমাদের পরিচিত দু একজন সাংবাদিক আমাকে ফোন করে জানিয়েছিল যে পটুয়াখালী জেলার ডিসির পক্ষ থেকে তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে যে এই সংবাদ সম্মেলনটি যেন কভার না করা হয়, কিংবা যেহেতু আমার বাসা চরবিশ্বাসে উপজেলা শহর থেকে একটু দূরে, আমি একটা রাজনৈতিক দলের প্রধান, আমি এই এলাকার সন্তান, এলাকা থেকে জনপ্রতিনিধি ভবিষ্যতে নির্বাচন করব। আমি আসলে মাঝে মাঝে সেটা জেলাতে সার্কিট হাউসে কিংবা উপজেলাতে ডাকবাংলোতে যদি খালি থাকে আমি বলি যে যদি রুম থাকে তাহলে হয়তো দু একদিন এখানে স্টে করি। এ যাবৎকাল পটুয়াখালী সার্কিট হাউসে 2 দিন থেকেছিলাম, 2বার, আর গলাচিপার এখানে বোধহয় 2বার 2-3 দিন থাকা। তো সেখানে আজকে আমার উপজেলায়, আমার নির্বাচনী এলাকা, আমি একটা রাজনৈতিক দলের প্রধান, এইখানে আমি একটা সংবাদ সম্মেলন করব। আমি যতদূর তথ্য পেয়েছি সেখানে ডিসি সাহেব, ওসি সাহেব এবং ইউনো সাহেব সহ এখানকার লোকাল প্রশাসনের উপরে ব্যাপক ধরনের চাপ তৈরি করতেছেন যে আমি যেন এখানে সংবাদ সম্মেলন না করতে পারি, কথা বলতে না পারে, আমার কোনো নেতাকর্মী যেন এখানে না আসে। প্রকারান্তে মনে হচ্ছে যে ডিসি আমার প্রতিপক্ষ হয়ে গিয়েছে, এই পটুয়াখালীর ডিসি গণ অধিকার পরিষদের প্রতিপক্ষ হয়ে গিয়েছে। তো আসলে কারণগুলো আমি খুঁজে পেলাম না যে ডিসির এরকম আচরণ কেন হবে। তো আমি পেছনের একটু ঘটনায় গিয়ে দেখলাম যে না, ডিসি সাহেব কিছুটা আমার প্রতি বৈরী আচরণ শুরু থেকেই করে আসছেন। তার মধ্যে গত রোজার ঈদে যখন আমরা পটুয়াখালী জেলার ইফতার প্রোগ্রাম আসি, সেই সময় আপনার সার্কিট হাউসের রুমে আমরা আলাপ করছিলাম। তিনি লোক পাঠিয়ে গোপনে ভিডিও করেছিলেন এবং সেই ভিডিও তিনি বিএনপির এই অঞ্চলের নেতা হাসান মামুনকে পাঠিয়েছিলেন। সেই ভিডিওটি আমিও আপনার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জনাব সৈয়দা রেজওয়ানা হাসান, আপনার মন্ত্রিপরিষদ সচিব এবং আপনার আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ বেশ কয়েকজনকে পাঠিয়েছিলাম যে একজন ডিসি এরকমের কর্মকাণ্ড করতে পারে কিনা। তো তারা আশ্বস্ত করেছিলেন যে ডিসির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। অনেক ডিসির বিরুদ্ধে অভিযোগ আছে, কারণ আপনারা জানেন যে ডিসির নিয়োগেও বড় ধরনের একটা কেলেঙ্কারি হয়েছিল। তো মাঠ পর্যায়ে থেকে কোনো ডিসি কি সরায়নি, সে তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কিন্তু এই ধরনের অপরাধ করার পরেও যদি ব্যবস্থা না নেওয়া হয়, সেটা প্রশাসনকে আরেকটা সুযোগ দেওয়া হবে, যেই প্রশাসনের মধ্যে দলবাজি চিন্তাভাবনা ঢুকে পড়বে। এবং আমি যতদূর জানতে পেরেছি এই ডিসি সাহেব জনাব হাসান মামুনের একজন বিশ্ববিদ্যালয়ের অনুসারী ছিলেন এবং তারাই তাকে লবিং তদবির করে এখানে নিয়ে এসেছেন এবং তিনি স্থানীয় হাসান মামুন এবং আরেক বিএনপি নেতার সাথে মিলে এইখানে তিনি হারুন এবং বেনজিরদের ভূমিকা অবতীর্ণ হতে চাচ্ছেন এবং তিনি অনেকের সাথেই বলছেন যে রাজনীতি না করলে নির্বাচন করব প্রয়োজনে। তো আমি ডিসি সাহেবকে বলবো, আপনার যদি রাজনীতি করে এত খায়েশ থাকে, সরকারি চাকরিটা ছেড়ে আপনি রাজনীতি করেন, আর যদি এই পদে থাকেন তাহলে এই সমস্ত দলবাজি চেতনা মানসিকতা দেখাবেন না। আপনারা জানেন যে গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান আপনার তাকে গ্রেপ্তার করার ফলে ওইখানে প্যানেল চেয়ারম্যানকে আপনার ভারপ্রাপ্ত দেওয়ার কথা, সেটি না দিয়ে তিনি আপনার হাসান মামুন সম্মতি না দেওয়ায় তিনি আপনার সরকারি একজন অফিসারকে দিয়েছেন, যেটি নিয়ে ওই প্যানেল চেয়ারম্যান বিভাগীয় কমিশনারের সাথে দেখা করেছেন। তিনি আশ্বস্ত করেছেন এটা তো যৌক্তিক, যেহেতু রেজুলেশন আছে তিনি তাকে বসতে দেওয়া দরকার। এলজিআরডি উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে, সেখান থেকে এখানে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু ডিসি তার আপনার গুরু, তার আপনার প্রভু জনাব হাসান মামুনের সিগন্যাল না পায় তিনি ওখানে আপনার প্যানেল চেয়ারম্যান দিতে পারেন নাই। তো গতকালকে আমরা যখন এই হাসান মামুনের সমর্থক এবং বিশেষ করে তিনি পুরো উপজেলা থেকে, পটুয়াখালী জেলা থেকে, বরিশাল থেকে প্রশিক্ষিত সন্ত্রাসীদের এনেছিলেন, তাদের প্রত্যেকের হাতে রামদাও ছিল, চাপাতি ছিল, হকি স্টিক ছিল, বস্তা ভর্তি ইটের খোয়া নিয়ে গিয়েছেন। রাস্তায় আপনারা দেখেছেন সেনাবাহিনী কিংবা পুলিশ যখন আপনার আমাদেরকে সহযোগিতা করেছে আসার পথের মাঝেই গাছ ফালানো। এবং আমাদের জেলার সেক্রেটারি যেটা বলেছে, আমি আসলে ঢাকা শহর আপনারা দেখেছেন রাজপথে সবসময় সোচ্চার ভূমিকা পালন করেছি, ফ্যাসিবাদের আমলেও বিন্দুমাত্র আপোষ করি নাই, কথা বলতে কার্পণ্য করি নেই। কিন্তু গতকাল থেকে একটা মানসিক ট্রমার মধ্যে আছি যে রাস্তায় এইভাবে গাছ
ফালানো হয়েছে, এইভাবে ইট জড়ো করা হয়েছে। এবং এই যে পুরো জেলার, যেহেতু সে কেন্দ্রীয় বিএনপির সদস্য, তার তো একটা নেটওয়ার্ক আছে এবং ছাত্র রাজনীতি করেছেন, কাটা লাইনেও যোগাযোগ আছে। তিনি সেই সমস্ত সন্ত্রাসীদেরকে ওইখানে জড়ো করেছিলেন এবং সেনাবাহিনীর লোকেরা, পুলিশ বলতেছিল যে ভাই পরিস্থিতি যা, আমরা এখানে আপনার নিরাপত্তা দিতে অক্ষম হচ্ছি, এই অবস্থা আমরা পরিস্থিতি কন্ট্রোল করতে পারবো না। তো আমি বলেছি যে যা হয় হবে, মৃত্যু হলে হবে, কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। পরবর্তীতে তারা আমাকে বলছে তাহলে আপনি পটুয়াখালী যান, গলাচিপায় না যে। আমি বললাম আমার উপজেলা গলাচিপা, আমি গলাচিপায় যাব না, কেন পটুয়াখালীতে যাব? শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করি নেই। আজকে সামান্য বিএনপির এই 600-র অধিক কেন্দ্রীয় কমিটির নেতা, তার মধ্যে একজন নির্বাহী কমিটির সদস্য, যারও আপনার সুবিধাভোগী একজন ছাত্রনেতা জানেন, আজকে জনাব তারেক রহমানের মতো একজন জনপ্রিয় নেতা, সম্মানিত ব্যক্তি, এই যে কিছু কিছু ঘটনায় তাকে নিয়ে সমালোচনা করে, এই হাসান মামুনদের কারণেই সেই ঘটনাগুলো, এই যে হাওয়া ভবন টবন বলে এগুলো হাসান মামুনদের মতো কিছু লোকজন জনাব তারেক রহমান ইমেজ ক্ষুণ্ণ করেছিল। 111-এর সময় আপনারা দেখছেন তার একটা সুবিধাবাদী ভূমিকা, একটা মিছিল ওখানে রাজপথে। এবং গত 16 বছরে তার ওয়াইফ সরকারি চাকরি করেছে, একদিন ওএসডিও হয় নাই। আমার ওয়াইফ প্রাইম মিনিট চাকরি করে গর্ভবতী হয়েও তার ছুটি কাটাতে গিয়ে আপনার মেডিকেল বোর্ড গঠন করে যে সে গর্ভবতী কিনা সেটা সত্যতা নিশ্চিত করে। আর তার ওয়াইফ তো চাকরি করেছে নির্বিঘ্নে, বিএনপির নেতারা ঘরে থাকতে পারে, বাড়িতে থাকতে পারে নাই, দেশে থাকতে পারে। আর তার ওয়াইফ এই উপসচিব পদে সরকারি চাকরি করেছে, পট পরিবর্তন, ছাত্র জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তিনি আপনার একেবারেই একটা সম্মানজনক জায়গা বাগিয়ে নিয়েছেন, তদবির করে লবিং করে বগুড়ার ডিসি হয়েছেন। তো এই হচ্ছে হাসান মামুনের তো অবদান। গত 16 বছরে একটা রাজনৈতিক মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন। তিনি এই উপজেলায় কোনো জায়গায় একটা মিছিল মিটিং করেছে, আপনারা দেখেছেন। বিএনপির ভাই বোনদের প্রতি আমার প্রশ্ন, বরঞ্চ তিনি নৈতিকতা পরিপন্থী কাজ করেছেন, প্রশ্ন ফাঁস এবং জালিয়াতির সিন্ডিকেটের সাথে জড়িত ছিলেন, সেই অভিযোগে তিনি এখান থেকে গ্রেপ্তার হয়েছিলেন। এই রকমের একজন নেতা, অসৎ নেতা এবং এই রকমের বিতর্কিত লোক, সে আজকে বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে, বিএনপির লোকজনকে উচ্ছৃঙ্খল করে আজকে আমাদের নেতাকর্মীদের উপরে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। গতকালকে গণ অধিকার পরিষদের গলাচিপা 10 মিনার প্রত্যেকটি ইউনিয়নের অফিস, এমনকি ওয়ার্ডের অফিসও ভাঙচুর করেছে। অসংখ্য নেতাকর্মী আহত হয়ে কেউ বরিশাল চিকিৎসা নিচ্ছে, কেউ পটুয়াখালী চিকিৎসা নিচ্ছে, কেউ গলাচিপা চিকিৎসা নিচ্ছে। ঘটনার সূত্রপাত কোথা থেকে আপনারা জানেন যে 11 তারিখ এই উপজেলা অডিটোরিয়ামে আপনারা সেদিন কাভারেজ দিয়েছিলেন যে আমি একটা কথা বলেছিলাম যে চরবিশ্বাস একটা ইউনিয়নের একজন সভাপতি 4-5টা বিয়ে করেছে। 4-5টা বিয়ে কি ভালো লোক করে? যাদের চরিত্র নেই, লুজ ক্যারেক্টার যেটা বলে, চরিত্রহীন, তারাই তো এই সমস্ত ফষ্টি নষ্টি করে। 4-5টা বিয়ে করেছে। তো সে বিএনপির সভাপতি হাসান মামুনকে পয়সা দিয়ে তিনি হয়েছেন। বিএনপির ত্যাগী নেতারা তো অনেকেই এই গলাচিপা 10 মিনার কমিটি থেকে বঞ্চিত হয়েছে। আপনারা জানেন শাহজাহান খার সাথে যারা রাজনীতি করেছে, যারা বিএনপি জন্ম দিয়েছেন এই এলাকায়, তারা কিন্তু অনেকেই কমিটিতে পদ পায়। এমনকি আমাদের এই বিপদের দিনেও গতকালকে এই সোমান সাহেব, সোরাব সাহেব, এই রেনু আক্তার সহ ছাত্রদল, যুবদলের, আবার এই বিএনপির একটা অংশের নেতাকর্মীরা কিন্তু আমাদের পাশেও ছিল। বিএনপির, আমি ঢালাওভাবে সবাইকে দোষ দেব না, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সহ অনেকেই সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন বিএনপির আপনার চেয়ারপারসনের অফিস থেকে, যে আমি এসেছি কিনা, সমস্যা হয়েছে কিনা, তারাও একটা যোগাযোগ রেখেছেন। কিন্তু আমার প্রশ্ন বিএনপির শীর্ষ নেতৃত্বকে, যে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারে নির্বাহী কমিটির একজন সদস্য, এইটা যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনারা রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন আগামীতে যদি সরকার গঠন করেন? একজন হাসান মামুনকে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন, গতকালকে চরবিশ্বাস ইউনিয়নে যেই ঘটনাটি ভুলভাবে এসেছে যে বিএনপির অফিসে নাকি ভাঙচুর চালানো হয়েছে, হামলা হয়েছে, দেখেন আপনারা এখানে জাতীয় মিডিয়ার দেশের মানুষ, বিএনপির অফিস এই আমলে ভাঙচুর করবে এমন লোক বাংলাদেশে আছে? বিএনপির অফিস ভাঙচুর করবে? নাই। কারণ দুইটা বড় রাজনৈতিক দল ছিল, আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে, এখন আছে বিএনপি। সেখানে বিএনপির অফিসে ভাঙচুর করবে, এটা তো কল্পনাও করা যায় না। আমার নিজের গ্রাম, আমার ইউনিয়ন চরবিশ্বাস, আপনারা দেখেছেন, আপনারাই জানেন, আওয়ামী লীগের আমলেও এই আওয়ামী লীগের নেতারা আমার পরিবারের দিকে, আমার লোকজনের দিকে চক্ষু তুলে তাকায় নাই, একটা হুমকি দামকে তাকায় নাই, একটা হুমকি দামকে হামলা করে নাই। সেখানে আমাদের কোরসভা চলছিল চরবিশ্বাস ইউনিয়নে, আমার প্রোগ্রাম চলছে বকুলবাড়িয়া, সেখানে এইখানে আপনারা দেখেছেন যে আমাদের এই কর্মী সভা চলাকালীন সময় তারা স্লোগান দিচ্ছে।